বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস। তো স্তরবিন্যাসটা একটা সাধারণ স্তরবিন্যাসও বলা চলে এবং তারই সাথে এটা সিজমিক ওয়েভের ভিত্তিতে স্তরবিন্যাস তোমরা বলতে পারো। ঠিক আছে, তো জিওগ্রাফি অনার্সের সিলেবাস অনুযায়ী আমি তোমাদের বোঝাবো, আর এই ভিডিওটা দেখার পর তোমরা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি তিনটে পয়েন্ট আমি এখানে করে নিয়েছি, অর্থাৎ তিনটে স্ট্রাকচারের কথা আমি এখানে লিখে নিয়েছি। এই তিনটে স্ট্রাকচার হলো মেন স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারগুলোকে আবার উপবিভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো সব বলবো এবং সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমি ড্রয়িং করে নিয়েছি। ঠিক আছে, এটা যেটা আর্থ স্ট্রাকচারের যে ড্রয়িং তোমরা আগেও দেখে এসছো বা তোমাদের পাঠ্য বই এখন দেখছো। তো চলো, ফার্স্ট কি আছে? ফার্স্ট কি ক্রাস্ট। ক্রাস্ট মানে কি ভূত্বক। ফার্স্ট আমরা যে স্তরটা দেখতে পাই একদম উপরি ভাগে তার নাম কি? ভূত্বক। এই যে, তো ভূত্বককে এখানে দুভাগে ভাগ করা হয়েছে। কি ভূত্বক? একটা হলো, এখানে আমি লিখে দিচ্ছি, একটা হলো মহাদেশীয় ভূত্বক আর একটা হলো মহাসাগরীয় ভূত্বক। তো এখানে মহাদেশীয় ভূত্বক কোনটা? মহাদেশীয় ভূত্বক হলো এই যে, আমি এখানে ড্রয়িং এ একটু মোটা করে এই জায়গাটা করে রেখেছি, এটাকে বলা হয় মহাদেশীয়। কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ একটু মোটা আছে, কারণ এই জায়গাটা তোমাদের একটু পরে বোঝাচ্ছি জিনিসটা কেন হচ্ছে। আর মহাসাগরীয় কোনটা? এইটা কি বললাম, এটা মহাসাগরীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বক এরকম কেন? এই জায়গাটা এরকম ডিপ কেন নেই, অর্থাৎ এই জায়গাটা এরকম পাতলা কেন? কারণ মহাসাগরীয় ভূত্বক পাতলাই হয়, কারণ মহাসাগরীয় ভূত্বকের গভীরতা বেশি থাকে না। সেটা গভীরতা কত থাকে? 8 কিলোমিটার, যেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এবং মহাদেশীয় ভূত্বকের গভীরতা কত? 20 কিলোমিটার থেকে 70 কিলোমিটার। ঠিক আছে, 20 থেকে 70 কিলোমিটার হলো মহাদেশীয় ভূত্বকের গভীরতা। কারণ তোমরা এটা একটা জিনিস বুঝে নাও যে আমরা যদি এই স্থলে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এখান থেকে মৃত্তিকা কিন্তু খুঁড়তে খুঁড়তে অনেক নিচে গিয়ে তারপর আমরা কিন্তু এই গুরুমণ্ডল পাবো। কিন্তু মহাসাগরীয় ভূত্বক কি? মহাসাগরীয় ভূত্বক কিন্তু জল রয়েছে, জলের তলায় কিন্তু অনেক নিচে মাটি বা যে ভূপৃষ্ঠটা রয়েছে, ভূত্বকটা, সেটা কিন্তু জলের তলায় অনেক নিচে। ঠিক আছে, তাই জন্য এটার ডেপথ কম, তাই জন্য এটাকে 8 কিলোমিটার গভীরতা বলা হয়েছে। এবং মহাদেশীয় ভূত্বকের গভীরতা বলা হয়েছে 20 থেকে 70 কিলোমিটার। এর মধ্যে যে কোনো হতে পারে, অর্থাৎ জায়গা বিশেষে। যেমন তুমি যদি এখানে সমতল বা সমভূমি এলাকায় 20-র আশেপাশে থাকবে, বা একটু মালভূমি গেলে একটু বাড়বে, তারপর একটু পাহাড়ি অঞ্চল গেলে আরো বাড়বে। তো সেরকমই। ঠিক আছে, আশা করি বোঝা গেল ব্যাপারটা। আর এই মহাদেশীয় ভূত্বক গ্রানাইট এবং ডায়োরাইট দিয়ে গঠিত। ঠিক আছে, আর মহাসাগরীয় ভূত্বক হলো ব্যাসাল্ট এবং গ্যাব্রো দিয়ে গঠিত। এটা তোমরা নোট ডাউন করে নাও। ঠিক আছে, আমি আর এখানে লিখছি না। আর মহাদেশীয় ভূত্বককে বলা হয় সিয়াল। ঠিক আছে, এই যে সিয়াল। এবং মহাসাগরীয় ভূত্বককে বলা হয় সীমা। সিয়াল মানে কি? সিলিকন অ্যালুমিনিয়াম। আর মহাসাগরীয় ভূত্বকে সীমা মানে কি? সিলিকন ম্যাগনেসিয়াম। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আর এখানে ঘনত্বের কথা বলে দিয়েছে, তো সেটাও আমি তোমাদের বলে দিই। মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব হলো 2.8 গ্রাম পার সেমি কিউব এবং মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব হলো 2.9 গ্রাম পার সেমি কিউব। আরেকটা কথা কি, ভূত্বক আর গুরুমণ্ডল এই দুটোকে ভাগ করেছে একটা রেখা দ্বারা। সেই রেখাটার নাম কি? মোহরভিষিক বিযুক্তি রেখা। ঠিক আছে, যে বিজ্ঞানী মোহরভিষিক তিনি এই রেখাটার উদ্ভাবন করেন, তাই জন্য তাকে আমরা মোহবিযুক্তিও বলে থাকি শর্ট ফর্মে। ঠিক আছে, মোহবিযুক্তি রেখা, সেই রেখাটা এখানে অবস্থিত করছে এবং এই মোহবিযুক্তি দুটো মানে গুরুমণ্ডল এবং ভূত্বককে আলাদা করেছে। তো এটা হয়ে গেল আমাদের ভূত্বক বা ক্রাস্ট। এবার যদি নিই ম্যান্টেল। ম্যান্টেল মানে কি? গুরুমণ্ডল, তার পরবর্তী স্তর। ঠিক আছে, তো গুরুমণ্ডলকেও সেম দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো বহিঃ গুরুমণ্ডল, এটাকে আবার স্তর অনুযায়ী ভাগ করা হয়েছে। ঠিক আছে, আগেটা যেমন মহাদেশীয় আর মহাসাগরীয় পাশাপাশি অবস্থান করছিল, অর্থাৎ এটা মোটা একটা সরু এরকম ব্যাপার ছিল, মানে একটা গভীরতা বেশি একটা গভীরতা কম। কিন্তু এখানে যে ম্যান্টেল অর্থাৎ গুরুমণ্ডল, সেটা কিন্তু ওপর নিচ ভাগ আছে। ঠিক আছে, তো এটা কি? বহিঃ গুরুমণ্ডল। তো মোহরভিষিক বিযুক্তি থেকে 2900 কিলোমিটার পর্যন্ত গভীরতাযুক্ত অঞ্চলকে বলা হচ্ছে গুরুমণ্ডল। ঠিক আছে, তো তোমাদের এখানে যদি বলি, এটা ধরে নিই মোহরভিষিক বিযুক্তি রেখা। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই যে 2900 কিলোমিটার, এই পুরো অঞ্চলটাকে বলা হচ্ছে ম্যান্টেল। আর এখানে যে দুটো ভাগ করলাম, এই যে একটা হলো বহিঃগুরুমণ্ডল, একটা অন্তঃগুরুমণ্ডল, এটা কোথা থেকে কত অবধি? এই যে মোহবিযুক্তি থেকে, এখানে ধরি মোহবিযুক্তি, এখান থেকে 1000 কিলোমিটার, এই অঞ্চলটিকে বলা হচ্ছে বহিঃগুরুমণ্ডল। ঠিক আছে, এখান থেকে এত অবধি 1000 অবধি, এবং 1000 থেকে 2900 অবধিকে এটাকে বলা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। ঠিক আছে, আর এই বহিঃগুরুমণ্ডলের ঘনত্ব কত? 3.4 থেকে 4.5। আর অন্তঃগুরুমণ্ডলের ঘনত্ব কত? 4.5 থেকে 5.5 গ্রাম পার সেমি কিউব। বোঝা গেল যে কিভাবে বাড়ছে। মানে ভূত্বকে যেটা কম ছিল, কত ছিল? 2.8, আর এদিকে ছিল 2.9 মহাসাগরীয় ক্ষেত্রে, সেটা কিন্তু গুরুমণ্ডলে ঘনত্বটা কিন্তু বেড়ে গেল 3.4 থেকে 4.5 মানে 4.5, এবং অন্তঃগুরুমণ্ডলে আরো বেড়ে গেল 4.5 থেকে 5.5 গ্রাম পার সেমি কিউব।
আর এখানে আরেকটা কথা, এই বহিঃগুরু মণ্ডলের অর্থাৎ এই যে মানে যে মোহবিযুক্তি রেখা যে দুটোকে আলাদা করছে তার মাঝখানে, অর্থাৎ মোহবিযুক্তি রেখার ওই জায়গাটাতেই বা বলা চলে বা মোহবিযুক্তির নিচে এরকম জায়গায় একটা স্তর অবস্থান করছে, সেই স্তরটার নাম কি অ্যাসথেনোস্ফিয়ার। ঠিক আছে, তো সেই সম্পর্কে আমাদের জানতে হবে, যখন স্তর বিন্যাস করছি তো এটাও জানা দরকার। তো 1926 সালে গুটেনবার্গ লক্ষ্য করেন যে ভূত্বকের 50 থেকে 250 কিলোমিটার গভীরে ভূমিকম্প থেকে সৃষ্ট তরঙ্গ রেকর্ডিং স্টেশনে দেরিতে পৌঁছায়, এবং সেখান থেকেই তার মনে হয় এই গভীরতায় নিশ্চয়ই এমন কোন একটা স্তর রয়েছে যেই স্তরে এই তরঙ্গটা বাধা পাচ্ছে, এবং এই অঞ্চলটিকে বলা হয় অত্যন্ত শান্ত প্রকৃতি। ধরা হয় যে পেরিডোটাইট সেলে 0.1% জল থাকে, অর্থাৎ ভূত্বকের নিচের অংশটি যে অঞ্চলটির কথা বলা হয়েছে, অর্থাৎ যে কিলোমিটার তোমাদের বললাম 50 থেকে 250 কিলোমিটার, সেটা সান্দ্র অবস্থায় আছে বলে সেটা ধরে নেওয়া হয়, এবং গলিত অবস্থায় আছে বলে, এবং তার উপরেই যে প্লেট আছে মানে ভূত্বকের যে প্লেটগুলো সেগুলো কিন্তু অবস্থান করছে, এটা আমরা আগেই পড়ে এসেছি। তো সেই অ্যাস্টেনোস্ফিয়ার অঞ্চলের ওপরই কিন্তু ওই প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে। ভূত্বকে পি তরঙ্গের গতিবেগ থাকে 8 কিলোমিটার, এবং সেটা বাড়তে বাড়তে যখন সেটা আরো 100 কিলোমিটার আরো গভীরে পৌঁছায় ভূত্বক থেকে আরো, সেটা কিন্তু 8.3 কিলোমিটারে পৌঁছে যায়। ঠিক আছে, পি তরঙ্গের যে গতিবেগটা, এবং 100 কিলোমিটারে 8.3 কিলোমিটার বেড়ে গেল, তারপরে কিন্তু আবার সেটা কমতে থাকে, কমতে 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 350 কিলোমিটারের কাছে আস্তে আস্তে সেটা আবার 8 কিলোমিটারে পরিণত হয়। এই যে 100-150 কিলোমিটার থেকে 350 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চলটা কিন্তু সান্দ্র অবস্থা বিরাজ করে। ঠিক আছে, তাই জন্যই এই অঞ্চলটিকে বলা হয় হলো অ্যাসথেনোস্ফিয়ার। তো কত থেকে কত আমি তোমার এখানে লিখে দিচ্ছি, 100 বা 100 থেকে 150 350 কিলোমিটার অঞ্চলটিকে বলা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। ঠিক আছে, কারণ এখানে সান্দ্রতা বজায় থাকে, আর এখানে এস তরঙ্গের কোনো প্রভাব দেখতে পাওয়া যায় না, কারণ এস তরঙ্গ গলিত বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। ঠিক আছে, তাই এখানে শুধুমাত্র পি তরঙ্গই দেখতে পাওয়া যাবে। এবার আসি তার পরের পয়েন্ট কি সেন্টার। সেন্টার মানে কি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কোনটা, এই যে এখানে শেষ হচ্ছে গুরুমণ্ডল, তাহলে তার এই নিচেরটা হবে কেন্দ্রমণ্ডল। তো কেন্দ্রমণ্ডলকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কঠিন কেন্দ্র, একটা হলো গলিত কেন্দ্র। তো কঠিন কেন্দ্র কোনটা, একদম নিচে, এবং এটা হলো গলিত কেন্দ্র। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি, এটাকেও তোমরা অন্তঃকেন্দ্রমণ্ডলও বলতে পারো, তারপর দুটোকে ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে একেবারেই লিখে দিচ্ছি। ঠিক আছে, তো একটা হলো গলিত আর একটা হলো কঠিন। তো এখানে 2900 কিলোমিটার থেকে 6373 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চলটিকে বলা হচ্ছে হলো সেন্টার, অর্থাৎ কেন্দ্রমণ্ডল, এবং তার মাঝখানে একটা ভাগ করা হয়েছে 5150, যেটাকে গলিত কেন্দ্র এবং কঠিন কেন্দ্র, দুটি কেন্দ্রে ভাগ করা হয়েছে। আর এই কেন্দ্রমণ্ডলে পদার্থের ঘনত্ব কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পায়, যেখানে আমরা লাস্ট কত জেনেছিলাম, অন্তঃগুরুমণ্ডলে লাস্ট শেষ হয়েছিল 5.5 গ্রাম পার সেমি কিউব। এই 5.5 গ্রাম পার সেমি কিউবটাই বেড়ে গিয়ে থেকেই হয়ে যায় সেটা 10 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, তো এখানে কিন্তু ব্যাপক বিক্ষেপ ঘটে, এটা হয়ে যায় কত, 10 গ্রাম পার সেমি কিউব পদার্থের ঘনত্ব। বুঝতে পারছো কতটা মানে কেন্দ্রমণ্ডলে ডিফারেন্স হয়ে গেল। ঠিক আছে, আর এই অঞ্চলে এস তরঙ্গ প্রবাহিত হতে পারে না, কারণ এস তরঙ্গ আমরা জানি যে গলিত এবং গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে বিরাজ করে না, কিন্তু এখানে পি তরঙ্গ দেখতে পাওয়া যায়। আর এই গুটেনবার্গ বিযুক্তির নিচেই পদার্থের ঘনত্ব এরকম ব্যাপক হারে বেড়ে যাওয়ার জন্য পি তরঙ্গের যে গতিবেগ সেটা বেড়ে যায়। আর পদার্থের এই ঘনত্বের পরিমাণ দেখে মনে করা হয় যে কেন্দ্রমণ্ডলে লোহা এবং নিকেলের অবস্থান রয়েছে, বা লোহা বা নিকেলের সমন্বয়ে গঠিত বলে ধরে নেওয়া হয় বা মনে করা হয়, কারণ সেখানে তো কেউ বোঝাতে পারেনি, সেটা নানান অনুমান বা বৈজ্ঞানিক যুক্তি কাজে লাগিয়ে সেটা মনে করা হয়। ঠিক আছে, এই যে উল্কার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মনে করা হয় কোনো ক্ষুদ্র গ্রহকণিকার কেন্দ্র দ্বারা যেরকম সৃষ্টি হয়ে থাকে সেরকমভাবে পৃথিবীর সৃষ্টি, এবং এই যেরকম কেন্দ্রীয় গ্রহকণিকার যেরকম কেন্দ্রে যেরকম থেকে থাকে লোহা নিকেল, তাই জন্য এই পৃথিবীর কেন্দ্রেও এই লোহা নিকেলের অবস্থান আছে বলে এরকম ভাবেই মনে করা হয় বা ধরে নেওয়া হয়। তো তারপরে আরেকটা পয়েন্ট আছে, লাস্ট পয়েন্ট, যেটা তোমরা দিতেও পারো। ঠিক আছে, দিলে ভালো হয়, তাহলে তোমাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ। আর হ্যাঁ, সেজমিক ওয়েভের ভিত্তিতে থাকবে, অর্থাৎ তোমাদের জিওগ্রাফি অনার্সের যে সিলেবাস সেই হিসাবে যদি তোমাদের পরীক্ষা দিয়ে থাকে, বা সেই অনার্সের পেপারে যদি পরীক্ষা দিয়ে থাকে, তাহলে কিন্তু এই পয়েন্টটা লিখবে। ঠিক আছে, তো পয়েন্টটার নাম কি, সেজমিক শ্যাডো জোন। আমি এখানে লিখে দিচ্ছি, বাংলায় কি, ভূকম্পীয় ছায়া এলাকা। ঠিক আছে, তো তরল কেন্দ্রমণ্ডলের ভেতর দিয়ে এস তরঙ্গ প্রবাহিত না হতে পারে, আমরা জানি যে তরল আর গ্যাসীয় মধ্যে দিয়ে এস তরঙ্গ যেতে পারে না, এবং তার সাথে সাথেই 120 ডিগ্রি কৌণিক দূরত্বে পি তরঙ্গ এবং এস তরঙ্গ কোনোটাই পৌঁছাতে পারে না। কত ডিগ্রি, 120। এর কারণ কি, কেন পৌঁছাতে পারে না সেটাও জেনে নাও। এস তরঙ্গ তো ঢুকতে পারবেই না, কারণ সেখানে তরল আর গ্যাসীয় পদার্থ রয়েছে। আবার পি তরঙ্গ কেন ঢুকতে পারে না, এখানে পি তরঙ্গ তরল কেন্দ্রে ঢুকে প্রতিসৃত হয়ে আবার বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার জন্য, এই প্রতিসৃত হয়ে বেঁকে যাওয়ার জন্য পি তরঙ্গে একই জায়গায় দুবার গমন করে। তার ফলে কি হয়, সেই 143 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে, সেটা 143 ডিগ্রি কৌণিক দূরত্ব, সেখানেই বেশি মাত্রা অনুভূত হয়, এবং পরবর্তীকালে তরঙ্গটা যেতে যেতে সেটা কিন্তু আর অতটা প্রভাব বিস্তার করতে পারে না। তাই জন্য 120 ডিগ্রি থেকে 143 ডিগ্রি এই অঞ্চলটিকে বলা হচ্ছে সেজমিক শ্যাডো জোন বা
ভূকম্পীয় ছায়া এলাকা। ঠিক আছে, তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ অর্থাৎ পৃথিবীর স্তরবিন্যাস সেসমিক ওয়েভের ভিত্তিতে। আর সাইডে তোমাদের জিওগ্রাফি অনার্সের যেসব পেপার রয়েছে তার আমি আলাদা আলাদা প্লে লিস্টে ভাগ করে দিয়েছি প্রত্যেকটা পেপারে, তো তোমরা এখানে দেখে নিতে পারো। এখানে আমি 4টে পেপারই দিতে পারছি, কিন্তু আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা সব পেপার আমাদের দেখতে পারো, পেপারের প্লে লিস্টগুলো তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, তো দেখে নাও এখান থেকে যদি তোমাদের কোনো পেপার থেকে থাকে, পড়াও হয়ে থাকে, তাহলে তুমি একবার দেখে নিও ভিডিওগুলো, ভিডিও দেখলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তা তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও তো আমাকে আবার কমেন্ট করে অবশ্যই জানিও এই ভিডিওর তলায়। তো চলো, বাই।